ভোট হবে কিনা তার ঠিক নেই, না হওয়ার সম্ভাবনা এখনো যথেষ্ট। কিন্তু যদি হয় তাহলে ক্ষমতা দখলের সুযোগ কাজে লাগাতে সব ব্যবস্থা পাকা করে ফেলেছে ইউনূস জামাত জোট। আমার এই কথা শুনে কেউ বলতেই পারেন, এটা কেমন কথা? ইউনূস তো রাষ্ট্রপ্রধান, তার অবস্থান তো নিরপেক্ষ, তিনি কবে কখন জামাতের সঙ্গে জোট করলেন? এমন কথা যদি কেউ বলেন, তাকে বাংলাদেশের ব্যাপারে কিচ্ছুটি তিনি জানেন না, এটা বলতেই হবে। এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি, এটা তো ইউনূসের নিজের পার্টি, তাই তো এর নাম কিংস পার্টি। এই দল যখন জামাতের সঙ্গে জোট করে তখন ইউনূস জামাত জোট ছাড়া কিছু বলা যায় কি? এই জোট ক্ষমতা ধরে রাখার জন্যে, মানে এতদিন তো বিনা নির্বাচনে ক্ষমতা রেখে দিয়েছে, এখন নির্বাচনের যদি হয় তাহলে নির্বাচনে এই জোট ক্ষমতা ধরে রাখার জন্য যা শুরু করে দিয়েছে সেটা অবাক করার মতো। এটা দেখলে বোঝা যাবে কেমন ভোট হতে চলেছে বাংলাদেশে। বাংলাদেশের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম বর্তমানে জামাতের কোলে বসে আছে, তাই এই সব খবর কোথাও নেই। কিন্তু কিছু বিদেশে বসে থাকা বাংলাদেশের ইউটিউবার সামাজিক মাধ্যমে এই নিয়ে যা বলছেন এটুকুই যা। কিন্তু ভারতের গোয়েন্দাদের কাছে এসব খবর বিস্তারিত পৌঁছে গেছে যে বাংলাদেশে ভোটে কি হতে চলেছে। ঠিক ভোটের 1.5 সপ্তাহ আগে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ শ্রেণীকে দিয়ে বুথ দখলের, ভোট কেন্দ্র দখলের পাকা ব্যবস্থা হয়ে গেছে। এই বিশেষ নিরাপত্তা বাহিনীটি হলো র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বলা নিষ্প্রয়োজন, তবু বলি, এটি বাংলাদেশের একটি এলিট প্যারামিলিটারি ফোর্স। সংস্থাটি বাংলাদেশের সেনা বিভাগের অধীনে নয়, গৃহ মন্ত্রণালয়ের অধীনে। গতকাল থেকে এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন করে রাখা হয়েছে SIF বা স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শুধু নামেই নয়, বাহিনীর ইউনিফর্ম, লোগো এবং কার্যপদ্ধতিতেও বড় পরিবর্তন আনা হয়েছে। অন্তর্বর্তী সরকার যখন চলে যাওয়ার মুখে, যখন নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত সরকার গঠনের উদ্যোগ চলছে, তখন কেন এত তাড়াহুড়ো করে র্যাবের খোল নলছে বদল করা হচ্ছে? মেটিকুলাস ডিজাইনার জামাত ইউনূসের এটা এক বড় ডিজাইন। সেই ডিজাইনের আলোচনার আগে দেখা যাক, এই যে নির্বাচন অনুষ্ঠানের কথা চলছে, সেখানে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের কিভাবে ব্যবহার করা হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী এবারের নিরাপত্তায় প্রায় 8 লক্ষ সদস্য মোতায়েন থাকছেন। বিভিন্ন বাহিনীর ভূমিকা এরকম: সেনাবাহিনীর থাকবে 1 লক্ষ সদস্য, তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে, সরাসরি ভোট কেন্দ্রে থাকবে না, তবে জরুরি প্রয়োজনে ডাকলে তারা দ্রুত সাড়া দেবে। পুলিশ বাহিনীর 1.5 লক্ষ সদস্যকে ব্যবহার করা হবে, তারা কোথায় থাকবে? ভোট কেন্দ্রের বাইরে তারা টহল দেবে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে থাকবে। এরপর বিজিবি বা বর্ডার গার্ডস বাংলাদেশ, এদের 35,000 সদস্য, তারা সীমান্ত জেলাগুলোতে এবং ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় টহলদারি করবে। এরপর আনসার বা ভিডিপি, আনসার এবং ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি, তার প্রায় 5.5 লক্ষ সদস্য থাকবে। প্রতিটি ভোট কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভোটারদের লাইন নিয়ন্ত্রণের প্রধান দায়িত্ব এদের হাতে, মানে এরা থাকবে বুথের ভেতরে। এদের হাতে সাধারণভাবে কোনো আগ্নেয়াস্ত্র থাকবে না। র্যাব
বা পরিবর্তিত নাম এসআইএফ এর কথায় এবার আসি। এসআইএফ এর সদস্য সংখ্যা মোট 12,000-এর মতো। নির্বাচনে এদের কোনো নির্ধারিত ভূমিকা নেই। এদের ওপর দায়িত্ব ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্র ও সন্ত্রাস দমন করবার জন্য বিশেষ মোবাইল টিম হিসেবে এরা কাজ করবে। আর এখানেই সরকারের বিশেষ পরিকল্পনা তৈরি হয়েছে। আগেই বলেছি, এদের পোশাক আশাক সব পাল্টে দেয়া হয়েছে। এই পোশাক পরিবর্তনের পেছনে একটা খুব বড় খেলা কাজ করছে। সেই খেলা যে খুব একটা গোপন রাখা গেছে তা নয়। খবর পাওয়া গেছে এসআইএফ এর সদস্যদের জন্য নতুন পোশাকের যত লাগবে তার অতিরিক্ত 20,000 অতিরিক্ত পোশাকের অর্ডার গেছে। এই অতিরিক্ত পোশাক দেয়া হবে কাদের কাদের জন্য আনা হচ্ছে? জামাত এনসিপি জোটের যে বিশেষ হারমাদ বাহিনী আছে তাদের জন্য। তারা এই ইউনিফর্ম ব্যবহার করে বুথ দখলের জন্য নির্দিষ্ট ভোট কেন্দ্রগুলোতে গিয়ে হাজির হবে, হামলা চালাবে। এই গুজব, মানে এটা যে গুজব বা অমূলক আশঙ্কা তা কিন্তু নয়। এই আশঙ্কার কথা পৌঁছে গেছে সেনাবাহিনীর কাছেও। আর সেটা নিয়ে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো এবং বর্তমান এসআইএফ মানে যারা র্যাব, সেই কর্তৃপক্ষ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। কারণ তাদের নজরের বাইরে এই 20,000 পোশাকের অর্ডার দেওয়া হয়েছে। সেই পোশাকগুলো পরে অন্যরা যাবে। গতকাল ওই হারমাদরা যাবে। গতকাল 3রা ফেব্রুয়ারি গাজীপুরের বিআরআরআই সম্মেলন কক্ষে 3 বাহিনীর প্রধানের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। 3 সেনার 3 বাহিনী। নির্বাচনের ঠিক 9 দিন আগে এই ধরনের উচ্চ পর্যায়ের সমন্বয় সভা, এটা মূলত নিরাপত্তার যে নতুন যে একটা নিরাপত্তার সংকট এসছে সেই সংকট মোকাবিলা করার উদ্দেশ্যে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের উপস্থিতিতে এই বৈঠকে প্রধানত ইনেট টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী কিভাবে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে তা চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ডিসি, এসপি এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথেও সমন্বয় করা হয়। এই বৈঠকের মূল বার্তা কি? বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং ধৈর্য বজায় রেখে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এসআইএফ এর পোশাক ব্যবহার করে হারমাদরা বুথ দখল করে ছাপ্পা ভোট দিতে এলে কিভাবে সেটা রুখে দেয়া যাবে সেটা নিয়েও কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে। যদি অতিরিক্ত 20,000 পোশাক তৈরির কথা কেবলমাত্র গুজব হতো, তাহলে সেনা এই প্রতিরোধমূলক ব্যবস্থা কেন নিতে গেল? খবর মিথ্যে হলে এই ব্যবস্থা নেওয়ার কথাই উঠতো না, তাই নয় কি? পোশাক বিতর্কের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিচ্ছে সেনা? গতকাল কি ঠিক হয়েছে? গতকাল জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে সেনাবাহিনীর অফিসাররা গাজীপুর বৈঠকের সূত্র ধরে সিদ্ধান্ত নিয়েছে যে এসআইএফ এবং সেনাবাহিনীর নতুন ইউনিফর্মে বিশেষ হলোগ্রাম এবং কিউআর কোড সম্বলিত ডিজিটাল আইডি থাকবে। ফলে কোনো সিভিলিয়ান বা ক্যাডার তারা যদি বাহিনীর পোশাক পরে জালিয়াতি করতে চায়, তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হবে। কি বোঝা গেল সেনার এই সিদ্ধান্ত থেকে? বোঝা গেল পোশাক বিতর্ক, ওই 20,000 নতুন পোশাক, এক্সট্রা পোশাক তৈরি করে হারমাদদের দিয়ে দেওয়ার যে খবর, এটা কেবল ভিত্তিহীন খবর নয়, এটা বাস্তব। কিন্তু কথা হলো, সর্ষের মধ্যেই যেখানে ভূত, সেখানে ভূত তাড়াবে কে? প্রশ্ন ওঠে, কে এই হলোগ্রাম লাগাবে? সেনা নাকি সরকারের স্বরাষ্ট্র দপ্তর? কে এই জালিয়াতি ধরবে? কিভাবে ধরবে? এসব প্রশ্নের কোনো সদুত্তর নেই। অর্থাৎ
মেটিকুলাস ডিজাইন নিয়ে প্রশ্ন উঠে যেতেই চোখে ধুলো দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে। মনে রাখতে হবে, দেশে মোট ভোট কক্ষ মানে বুথ আছে 2,44,649টি, আর ভোট কেন্দ্র আছে, অর্থাৎ এই বুথগুলো যে ভোট কেন্দ্রে, অনেক ভোট কেন্দ্রে একাধিক বুথ সেখানে আছে, ভোট কেন্দ্র মোট আছে 42,761টি। মোট ভোটার দেশে আছে 12,77,11,895 জন। তার মানে গড়ে প্রতিটি ভোট কেন্দ্রে প্রায় 3,000 ভোটার ভোট দেবেন এবং প্রতিটি বুথে গড়ে 5 থেকে 600 ভোটারের ব্যবস্থা রাখা হয়েছে। সারা দেশের ভোট কেন্দ্রগুলোকে 3টি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। লাল মানে অতি ঝুঁকিপূর্ণ বা হাইপার সেন্সিটিভ, হলুদ মানে ঝুঁকিপূর্ণ বা সেন্সিটিভ, এবং সবুজ মানে সাধারণ। নিরাপত্তা সূত্র মতে 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে হাইপার সেন্সিটিভ ভোট কেন্দ্র প্রায় 21,000, সেন্সিটিভ বা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র প্রায় 16,359, আর নর্মাল বা সাধারণ ভোট কেন্দ্র মাত্র 5,000-এর মতো। এতেই বোঝা যাচ্ছে কোন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভোট হতে চলেছে বাংলাদেশে। জামাত জোটের কাছে এবারের ভোট হলো তাদের ক্ষমতায় দীর্ঘ সময়ের জন্য থাকার শেষ আশা। জিতলে বাঁচবে, হারলে মরবে, পালাবার পথ নেই। চারদিকে 3.5 দিকে ভারত, আর একদিকে বঙ্গোপসাগর, সুতরাং পালাবার পথ নেই। তাই তাদের মন্ত্র হচ্ছে করেঙ্গে ইয়া মরেঙ্গে। এই স্লোগানটা করেঙ্গে ইয়া মরেঙ্গে, এটা ইংরেজের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন গান্ধীজি। তবে জামাত জোটের পথ কিন্তু গান্ধীর পথে নয়, গান্ধীবাদী পথ নয়, তারা লড়কে লেঙ্গে বাংলাদেশ। বিএনপি এতদিন নেতৃত্ব সংকটে ভুগেছে। বিএনপির সাধারণ পরিচয় খিচুড়ি দল। এই দলের আদর্শ হিন্দি ফর্মুলা ছবির মতো, রাগ, দুঃখ, ফাইট, প্রেম সবকিছু ফর্মুলা মাফিক এক এক চামচ করে নিয়ে আসা, সব দিক থেকে এক এক খাবলা মশলা নিয়ে তৈরি হয়। এখানে বিএনপিও তৈরিও ঠিক সেইভাবে। এখানে মুক্তিযুদ্ধের পক্ষ আছে, মুক্তিযুদ্ধের বিপক্ষ আছে, ধর্মনিরপেক্ষতা পক্ষ আছে, আবার গোঁড়া ইসলামী পক্ষ আছে, পাকিস্তানপন্থী আছে, আবার পাকিস্তানের বিরুদ্ধপন্থী আছে, ভারতপন্থী আছে, আবার ভারত বিদ্বেষী আছে। এই দলটি মাঠের লড়াইয়ে নেমেছে অনেক পরে। তারেক রহমান দেশে ফেরার পরও বেশ কয়েকদিন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়েছে। ততদিনে জামাতের ঘর গোছানোর কাজ শেষ। সেজন্যই জামাত জয়ের স্বপ্ন দেখছে, জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে ভাবছে তারা, এবং সেটা ভাবনাটা খুব একটা মিথ্যেও নয়। এখন শুধু দরজা খোলার অপেক্ষা। সে কাজটুকু করার জন্য সব কিছু করতে তৈরি জামাত। এই সব কিছু বলতে কি, SIF এর পোশাকে নিজেদের হারমাদদের দিয়ে ভোট কেন্দ্র দখলের প্ল্যানও আছে। তাই সেই কেউ স্বীকার করুক আর নাই করুক। ওয়াকারুজ্জামান গতকাল গাজীপুরের বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তবে গত 1.5 বছর তার নিজের যা ট্র্যাক রেকর্ড দেখেছে দেশের মানুষ, তাতে কোনটা তার মুখ আর কোনটা তার মুখোশ তা নিয়ে মানুষের বিস্তর সন্দেহ। 12ই ফেব্রুয়ারি কি ঘটবে দেশে সেটা জানেন কেবল